নমস্কার। আরপিবি সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সংস্কৃত পাঠ্যপুস্তক রয়েছে তার প্রথম পড়া আর্যাবর্ত বর্ণনম এই পড়াটি পড়ানো হচ্ছে। প্রথমে এই পড়ায় প্রবেশ করার আগেই আমাদের জানা দরকার চম্পু কাব্য কাকে বলে, চম্পু কাব্য কি। তো চম্পু কাব্য হচ্ছে যা গদ্য পদ্য মিশ্রিত রচনা, যেখানে গদ্যও থাকবে এবং পদ্যও থাকবে, অর্থাৎ গদ্য ভাষায় লেখা থাকবে, মাঝে মাঝে কবিতা বা পদ্য ছন্দে লেখা থাকবে। কিন্তু গদ্য আর পদ্য কত শতাংশ থাকবে সেটি কিন্তু সঠিকভাবে নির্ণয় করা যায় না, অর্থাৎ গদ্য পদ্যের মিশ্রণেই এই কাব্য রচিত হবে। এখন আমাদের জানা দরকার যে এই চম্পু কাব্য তাহলে কেন রচিত হয়েছিল। তার কারণ যে প্রথমে তো শুরু হয়েছিল পদ্য কাব্য দিয়ে, তারপরে গদ্য এলো, কিন্তু এই একঘেয়েমি পদ্য কাব্য বা গদ্য কাব্য এগুলো একঘেয়েমিতে পরিণত হয়েছিল। তাই প্রথম আমরা নিদর্শন পাই, গুপ্তযুগে শিলালেখে উল্লেখ আছে যে ৪র্থ শতকে এই চম্পু কাব্য রচিত হয়েছিল, কিন্তু সেই কাব্য পাওয়া যায়নি বলে ১০ম শতাব্দীতে প্রথম নিদর্শন পাওয়া যায়। প্রথম যে চম্পু কাব্যের নিদর্শন সেটি হচ্ছে এই ত্রিবিক্রম ভট্টের লেখা নলচম্পু বা নলচম্পুই। আর তার আরেকটি চম্পু কাব্য রয়েছে মদালসা চম্পু। এই দুটি চম্পু কাব্য প্রথম পাওয়া যায়। এছাড়াও 18টির মতো চম্পু কাব্য পাওয়া যায়, কিন্তু এই সকল চম্পু কাব্যের মধ্যে নলচম্পুই হচ্ছে প্রধান বা উৎকৃষ্ট। এই নলচম্পু যে ত্রিবিক্রম ভট্ট লিখেছেন তার সামান্য পরিচয় আমাদের জানা দরকার। তো এই ত্রিবিক্রম ভট্ট ইনি ছিলেন শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ পরিবারের একজন সন্তান। তার পিতার নাম ছিল নেমাদিত্য। আবার এই ত্রিবিক্রম ভট্টের অন্য নামও পাওয়া যায়, যমুনা ত্রিবিক্রম এই নামটিও তার পাওয়া যায়। তো এখন আমাদের এই নলচম্পু বা চম্পু কাব্য এই সম্বন্ধে অনেক জায়গায় অনেক রকমভাবে কিন্তু উল্লেখ রয়েছে। চম্পু কাব্য তাহলে আমরা জানলাম গদ্য পদ্যের সংমিশ্রিত কাব্য, সেই জন্য বলা হয়েছে চম্পয়তি যোজয়তি গদ্য পদ্যে ইতি চম্পু। আবার সাহিত্য দর্পণে বলা হয়েছে গদ্য পদ্যময়ং কাব্যং চম্পুরিত্য অভিধীয়তে। তাহলে এইভাবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ চম্পু কাব্যময় গদ্যপদ্য মিশ্রিত বা গদ্যপদ্যময় কাব্যই হলো চম্পু কাব্য, এইভাবে বলা হয়েছে। তো চম্পু কাব্য তাহলে কি আমরা সংক্ষেপে কিন্তু জানলাম। এখন আরও কিছু জিনিস জানবো যে চম্পু কাব্য, আমরা জানি যে কোনো কাব্যের স্বর্গ বা পর্ব বা অধ্যায় এই সমস্ত থাকে, এক একটা অংশকে এক এক নামে
উল্লেখ করা হয়। তো আমাদের চম্পু কাব্যের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অধ্যায়কে বা প্রত্যেকটা অংশকে কিন্তু উচ্ছ্বাস নামে উল্লেখ করা হয়। এটি কিন্তু মনে রাখতে হবে, উচ্ছ্বাস নামে উল্লেখ করা হয়। তাহলে এই নলচম্পু এই কাব্যে কিন্তু সর্বমোট 60টি উচ্ছ্বাস রয়েছে। এই 60টি উচ্ছ্বাসের মধ্যে প্রথম উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস থেকে সামান্যতম অংশ এই উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আর্যাবর্ত বর্ণনম। এই আর্যাবর্ত বর্ণনম এই অংশটি আমাদের এই উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে রয়েছে। এবার আমাদের জানা দরকার যে আর্যাবর্ত বর্ণনম এই কথাটির মানে কি। আর্য মানে আর্য, আবর্ত মানে ঘুরে ঘুরে আসা বা বারবার জন্মগ্রহণ করা। এবার বর্ণনম মানে বর্ণনা, তাদের বর্ণনা। তাহলে এখানে আর্যদের বারবার জন্মগ্রহণ করা বা বারবার ঘুরে ঘুরে আসা, তার বর্ণনা হচ্ছে এই আর্যাবর্ত বর্ণনম। এবার আর্যাবর্ত বর্ণনম এই শব্দটি কিভাবে আসছে? আর্যাবর্ত এটি আসছে আর্য পূর্বক আ পূর্বক বৃত প্লাস ঘয় প্রত্যয় করে এই আর্য বা আর্যাবর্ত বর্ণনম বা আর্যবর্ত এই শব্দটি উৎপত্তি হয়েছে। তাহলে আর্যাবর্ত বর্ণনম এটির মানে তাহলে কি দাঁড়ালো? আর্যরা যেখানে বারবার জন্মগ্রহণ করেন বা যেখানে ঘুরে ঘুরে আসেন, তার বর্ণনা হচ্ছে আর্যাবর্ত বর্ণনম। এই আর্যাবর্ত বর্ণনম এটি বোঝাতে আমাদের ভারতবর্ষকেই বোঝানো হয়েছে, কিন্তু আর্যরা প্রথম দিকে তারা উত্তর ভারত বা মধ্য ভারত থেকে উত্তর ভারত পর্যন্ত এই অঞ্চলেই বিশেষত থেকেছিলেন। তারপর ধীরে ধীরে তারা দক্ষিণ ভারতেও ছড়িয়ে পড়েছিলেন। তাহলে সেই মধ্য ভারত থেকে উত্তর ভারত পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকাকেই কিন্তু প্রকৃত অর্থে আর্যাবর্ত নামক যে জায়গা ভারতবর্ষ, সেই জায়গার কথা বলা হয়েছে। তাহলে এই আর্যাবর্তের যে মানে অনিন্দ্য সুন্দর বা অপূর্ব বর্ণনা, অভূতপূর্ণ বর্ণনা এই পড়ার মধ্যে উল্লেখ করা হয়েছে, সেই পড়াই কিন্তু এই উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত রয়েছে। আমরা এই পড়ার আজকে একটি অংশ আমরা আজকে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা জানলাম নলচম্পু কী জিনিস, তারপর উচ্ছ্বাস কী জিনিস, আর আর্যাবর্ত বর্ণনম এই শব্দটি কীভাবে আসে সেটিও আমরা জানলাম। এখন আমরা পাঠ্যপুস্তকের যে নির্ধারিত পড়া, সেই পড়ার বিষয়ে আমরা প্রবেশ করব। তাহলে প্রথমেই রয়েছে পড়ার মধ্যে প্রথমেই রয়েছে অস্তি। অস্তি মানে ছিল বা আছে, এক্ষেত্রে আছে বা রয়েছে বা ছিল এই অর্থগুলো হয়। সমস্ত, সমস্ত মানে সমস্ত। বিশ্বম্বরা ভোগ ভাসল ললাম লীলামায়া লীলায়মানঃ। তাহলে এখানে অনেকগুলো শব্দ রয়েছে। এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের একটু জানা দরকার। তাহলে এখানে রয়েছে অস্তি, সমস্ত, বিশ্বম্বরা, ভোগ, ভাসল, ললাম, তারপরে রয়েছে লীলায়মানঃ, ললাম লীলায়মানঃ, এতগুলো শব্দ এখানে রয়েছে। তাহলে অস্তি মানে তো তোমাদের বললাম, অস্তি মানে আছে বা রয়েছে বা ছিল।
সমস্ত বিশ্বম্বরা বলতে হচ্ছে বিশ্বজুড়ে বা পৃথিবীমণ্ডলের। আর ভোগ মানে হচ্ছে উপভোগ। আর ভাষণ মানে হচ্ছে উজ্জ্বল, ললাম মানে সুন্দর, লীলায়মান মানে হচ্ছে শোভায়মান। তাহলে এখানে আমরা কি জানলাম? এই লাইন থেকে আমরা জানলাম যে সমস্ত বিশ্বমণ্ডলের বা সমগ্র বিশ্বের মধ্যে উপভোগের স্থল বা উপভোগের জায়গা যেটি হচ্ছে অত্যন্ত উজ্জ্বল এবং সুন্দর শোভায়মান জায়গা, সেটি হচ্ছে আর্যাবর্ত। তাহলে এই লাইনের কিন্তু সরল মানে বা এর যে স্পষ্ট মানে আমরা লাইনে যা আছে সেটা তো জানলামই, তার পাশাপাশি আমাদের মতো করে সেটা কিন্তু বর্ণনা করা হলো। তারপর বলা হয়েছে সমানাহ মানে সমান। কিসের সমান? পরে বলা হয়েছে সেব্য তয়া না কলোকস্য। এখানে শব্দটি ভুল রয়েছে, এখানে নয়াকার ক এই শব্দটি উঠেনি, না কলোকস্য এখানে মিস্টেক হয়েছে, তার এই শব্দটি হবে না কলোকস্য মানে স্বর্গলোকের। তাহলে এখানে কি বলা হলো? সমানাহ সেব্যতয়া না কলোকস্য। তাহলে সমান সেবাযুক্ত বা সেবা পেয়ে থাকেন কাদের সমান? না কলোকস্য, অর্থাৎ স্বর্গের যে দেবদেবতারা যে সেবা পেয়ে থাকেন, যত দূর পর্যন্ত সেবা পেয়ে থাকেন সেই সেবার সমান। কোথায়? এই আর্যাবর্তে। অর্থাৎ আর্যাবর্তের মানুষেরাও স্বর্গের দেবদেবীরা যে সেবা পেয়ে থাকেন সেই সেবা পেয়ে থাকে, এটাই এখানে কিন্তু বোঝানো হয়েছে। তাহলে সমানাহা সেব্যতয়া না কলোকস্য, অর্থাৎ স্বর্গবাসীদের, স্বর্গের দেবদেবীদের সমান সেবাযুক্ত বা সেবা প্রাপ্য। তাহলে এখান থেকে আমরা কিন্তু এইটুকু জানলাম। তারপরে হচ্ছে গ্রাম্য কবি কথা বন্ধ ইব নিরসস্য মনোহর। তাহলে গ্রাম্য কবি কথাবন্ধ ইব নিরসস্য মনোহর। তাহলে এখানে বলা হয়েছে গ্রামীণ কবি কথাবন্ধ অর্থাৎ কথাগুচ্ছ বা কথাবন্ধ, ইব মানে মতো বা ন্যায়। তাহলে গ্রামীণ কবি কথাবন্ধের মতো নিরসস্য মনোহর, নিরসের অর্থাৎ অরসিকদেরও মনোহর, অরসিকদের কাছেও মনোহর সুন্দর হয়ে ওঠে। তাহলে এখান থেকে এই লাইনের মধ্যে দিয়ে কী বোঝানো হয়েছে? গ্রাম্য কবি কথাবন্ধ ইব নিরসস্য মনোহর, অর্থাৎ গ্রামীণ যে কবি কথাবন্ধ, কবিদের যে লেখার যে সাজসজ্জা, সেই লেখার যে ধরন, সেগুলো গ্রামীণ কবিদের মতো এবং সেগুলোও এখানকার নিরস মানুষের কাছেও মনোহর সুন্দর লাগে। অর্থাৎ এখানে আমরা যদি এই লাইনে ব্যাখ্যায় আমরা যাই বা যা বোঝাতে চেয়েছে সেটি যদি আমরা বোঝার চেষ্টা করি, যে এখানকার যারা বড় বড় কবি নন, বড় বড় লেখক নন, সামান্য গ্রাম অঞ্চলের যে সমস্ত কবি লেখক, তাদেরও যে লেখা সেগুলোও যারা অরসিক, যারা কাব্যরস বোঝেন না, কাব্যরসের অন্তরে প্রবেশ করতে পারেন না, সেই সমস্ত মানুষের কাছেও সুন্দর লাগে, মনোহর লাগে, অর্থাৎ মনোহারী লাগে, তাদের মনকে জয় করতে পারে। এই কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারপর বলা হয়েছে ভীম ইব ভারতালঙ্কার ভূতঃ, ভীম ইব
ভারতালঙ্কারভূতঃ। তাহলে বলছে ভীম, ভীম মানে ভীম, কোন ভীম? মহাভারতে বর্ণিত যে ভীম, সেই ভীমের মতো, ইব মানে মতো, তাহলে ভীমের মতো ভারত অলঙ্কারভূত। ভারত অলঙ্কার মানে ভারতবর্ষের অলঙ্কারভূত, ভারতবর্ষের অলঙ্কারভূত বলা হয়েছে। অর্থাৎ ভীম, মহাভারতে বর্ণিত ভীমের মতো ভারত অলঙ্কারভূত, ভারতের অলঙ্কার স্বরূপ। তাহলে ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ কি? ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ অর্থাৎ আর্যাবর্ত নামক জায়গা, সে আর্যাবর্ত নামক জায়গা সেটি হচ্ছে ভীম যেমন মহাভারতে শক্তিশালী এবং বিখ্যাত, হ্যাঁ, যশোবান, ঠিক সেই রকম আর্যাবর্ত নামক যে জায়গা সেটি হচ্ছে ভারতের মধ্যে অলঙ্কার ভূত অর্থাৎ অলঙ্কার স্বরূপ, সেটি হচ্ছে নিদর্শন। তাহলে আমরা জানলাম ভীম ইব ভারতালঙ্কারভূত, ভীমের মতো ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ। তারপর বলা হয়েছে অগ্রণী সর্ব বিষয়ানাম, অগ্রণী সর্ব বিষয়ানাম। তাহলে অগ্রণী মানে অগ্রগণ্য, অর্থাৎ আগে রাখা হয় যাকে, তাহলে অগ্রগণ্য বা আগে রাখা হয় যাকে, সর্ব বিষয়ানাম সকল বিষয়ে আগে থাকে বা অগ্রগণ্য, তাহলে সকল বিষয়ে হচ্ছে এই আর্যাবর্ত অগ্রগণ্য, আগে থাকে। তারপর বলা হয়েছে অনধীত ব্যাকরণ ইবা দৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ সবর্ণ বিকারঃ। তাহলে এখানে বলা হয়েছে অনধীত ব্যাকরণ ইবা দৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ সবর্ণ বিকারঃ। বলা হয়েছে অনধীত ব্যাকরণ, যিনি ব্যাকরণ জানেন না, ব্যাকরণে যারা অদক্ষ, সেই অদক্ষ মানুষদের মতো অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ বর্ণ বিকার, অর্থাৎ এখানে ব্যাকরণের বিশেষ বিশেষ বিষয়কে উল্লেখ করেছে, কিন্তু সেগুলো কিন্তু ব্যাকরণের বিষয়, কিন্তু ব্যাকরণের বিষয়কে কিন্তু এখানে ঠিক সেইভাবে বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে লোকের আচার আচরণের কথা। তাহলে এই অদৃষ্ট প্রকৃতি নিপাত উপসর্গ লোপ, এগুলো কি বলা হয়েছে? এগুলোর মধ্যে দিয়ে বলা হয়েছে যে প্রজাদের মধ্যে পতন, উপদ্রব, লোভ বা বর্ণ ব্যবস্থা, কোনো প্রকার বিকার বা দোষ দেখা যায় না। অর্থাৎ এগুলোর মধ্যে দিয়ে যে ওখানকার মানুষের মধ্যে যে উপদ্রব বা পতন বা লোভ, হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে বর্ণ ব্যবস্থা, সেই সামাজিক যে বর্ণ ব্যবস্থা, তাদের মধ্যে বৈষম্য বা দোষ দেখা যায় না। অর্থাৎ সেখানকার মানুষেরা সমাজবদ্ধভাবে সমাজের নিয়ম শৃঙ্খলাকে মেনে সেখানকার মানুষ থাকে। অর্থাৎ ব্যাকরণে যিনি অনভিজ্ঞ, সেই ব্যক্তিরাও যেন সেখানকার ব্যাকরণের ব্যবহার, যথোপযুক্ত ব্যবহার বোঝেন। ঠিক মানুষের মধ্যেও যে সামাজিক আচার আচরণ রয়েছে, সেই আচার আচরণগুলো তারা সঠিকভাবে পালন করেন, যার ফলে সেখানে পতন, উপদ্রব বা লোভ আদি বা বর্ণবিকার ব্যবস্থা বা সামাজিক যে বর্ণ ব্যবস্থা, সেগুলোর মধ্যেও কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায় না। তাহলে এইটুকু আমরা জানলাম। এবারে বলা হয়েছে পশুপতি জটাবন্ধ ইব বিকশিত কনক কমল কুবলয়সলিত রাজঃ পিঞ্জরিত হংসাবতংশয়া প্রচুর চলচ্চক্র বাক
কারণ্ডব কারণ্ডব মণ্ডলী মুণ্ডিত তীরোয়া। এই লাইনটি বেশ শক্ত, আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। এখানে বলা হয়েছে পশুপতি, পশুপতি বলতে হচ্ছে শিব, পশুপতি বলতে শিব। জটাবন্ধ মানে জটার যে বন্ধন, জটা তার যে শিবের যে জটা, যে শৌখিনভাবে যে বন্ধন করেন, সেটা সেই জটা যে একটা বিকশিত ফুলের মতো মনে হয়, সেই ফুলের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। কীরকম বলা হয়েছে? পশুপতি জটাবন্ধ ইব, মানে পশুপতি অর্থাৎ শিবের জটার যে বন্ধন তার মতো কি বিকশিত, অর্থাৎ ফুটে আছে। কি ফুটে আছে? কনক কমল, অর্থাৎ স্বর্ণকমল। কনক কমল, কনক মানে স্বর্ণ, কমল মানে কমল অর্থাৎ পদ্ম। তাহলে সোনার কমল, স্বর্ণকমল। তারপর বলা হয়েছে কুবলয়স, কুবলয় মানে হচ্ছে নীল পদ্ম। তাহলে কনক কমল আর হচ্ছে নীল পদ্ম। সলিত মানে হচ্ছে সলিত মানে তাহলে কি দাঁড়াচ্ছে? সলিত মানে হলো খসে পড়া। উচ্ছলিত মানে হচ্ছে খসে পড়া। রজপুঞ্জ, রজপুঞ্জ মানে পরাগরেণু, পরাগরেণু অর্থাৎ ফুলের ভিতরে যে পরাগরেণু থাকে সেই রেণু খসে পড়ছে। পিঞ্জরি, পিঞ্জরি, পিঞ্জরি মানে পীতবর্ণ হওয়া। হ্যাঁ, পিঞ্জরি মানে হচ্ছে পীতবর্ণ হওয়া। তারপর বলা হয়েছে হংসা অবতংসয়া, হংসা অবতংসয়া অর্থাৎ হংসা অবতংসয়া মানে হচ্ছে অর্থাৎ কলহংসের দ্বারা। হংস মানে হাঁস, হাঁসের দ্বারা, হাঁসের দ্বারা। তারপর বলা হচ্ছে প্রচুর, প্রচুর মানে অসংখ্য। হ্যাঁ, চলত, চলত মানে চঞ্চল। চকর, চক্রবাক, চকর চক্রবাক। কারণ্ডব, কারণ্ডব বলতে হচ্ছে যেগুলোকে বলা হয় সারস পাখি। হ্যাঁ, মণ্ডলী মণ্ডিত তীরোয়া অর্থাৎ দল। মণ্ডলী মানে দল, মণ্ডিত মানে শোভিত, তীরোয়া মানে তীর এলাকা দিয়ে অর্থাৎ তীরভূমি দিয়ে, তটভূমি দিয়ে। কিসের তটভূমি? অর্থাৎ নদী তটভূমি বা জলভূমির তীরভূমি। যে সমস্ত জলাশয় রয়েছে, বড় বড় যে জলাশয় রয়েছে, হ্যাঁ, সেই সমস্ত জলাশয়গুলিতে, জলাশয়গুলির তীর দিয়ে এই সমস্ত হাঁস জাতীয় পাখি, যেগুলো হচ্ছে চকর, চক্রবাক, কারণ্ডব, এই সমস্ত পাখিগুলো, হাঁসেরা, এগুলো সব শোভিত আকারে রয়েছে। আর সেই জলাশয়গুলির মধ্যে যে বিকশিত হয়েছে, ফুটে রয়েছে যে সমস্ত পদ্ম ফুল, আর সেই পদ্ম ফুলগুলো কীরকম? পশুপতি শিবের জটার মতো দেখতে সুন্দর সুন্দরভাবে সেগুলো ফুটে রয়েছে। আর তাদের পরাগ রেণু চারদিকে পড়ে যেন সেগুলো কীরকম হয়েছে? সেগুলো একটা পীতবর্ণ রূপ ধারণ করেছে। অর্থাৎ তাহলে আমরা এই লাইন থেকে কি অপূর্ব একটা বর্ণনা পাচ্ছি, যে সমস্ত জলাশয় রয়েছে সেই সমস্ত জলাশয়ে কত সুন্দর সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। যে সেই জলাশয়গুলিতে পদ্ম ফুলগুলো, যেগুলো কমল পদ্ম, কনক পদ্ম বা নীল পদ্ম যেগুলো ফুটে রয়েছে, সেগুলো মনে হচ্ছে যেন শিবের জটার বন্ধন, এরকমভাবে সেগুলো ফুটে রয়েছে। আর তাদের পরাগ রেণুগুলো পড়ে পাশ দিয়ে পীতবর্ণ ধারণ করেছে। আর সেই সমস্ত জলাশয়ের পাশ দিয়ে অর্থাৎ তীরভূমি দিয়ে বিভিন্ন হাঁস জাতীয় যে পাখি, চকর, চক্রবাক, কারণ্ডব, এই সমস্ত পাখিরা, হংসেরা, সেগুলো খুব সুন্দরভাবে তীরভূমি দিয়ে বসে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জলাশয়গুলিও কি সুন্দর, আর্যাবর্তের যে জলাভূমিগুলো রয়েছে সেগুলোও কি সুন্দর। এর থেকে আমরা এই জিনিসও উপলব্ধি করতে পারছি
যে সেখানে যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো কেউ হয়তো তাদেরকে উৎপাত করে না, সেই পদ্মগুলোও অকারণে কেউ তুলে নেয় না, যার জন্য জলাশয়গুলো এত সুন্দর এত শোভিত দেখাচ্ছে। তো এখানে সেই বর্ণনা কিন্তু করা হয়েছে। তারপরে বলা হয়েছে ভগীরথ ভূপাল কীর্তি পতাকায়া, ভগীরথ ভূপাল কীর্তি পতাকায়া। তাহলে এই ভগীরথ যে রাজা, তিনি তার বংশধর 60,000 পুত্র যে অভিশাপপ্রাপ্ত হয়ে পাতালে প্রবেশ করেছিলেন, সেই 60,000 পুত্রের মুক্তির জন্য তিনি দীর্ঘ তপস্যা করে তিনি দেবতাকে প্রসন্ন করে তিনি স্বর্গ থেকে হিমালয় পর্বত দিয়ে তিনি এই গঙ্গা নদী এনে ভারতবর্ষকে পূত পবিত্র করেছেন এবং তার 60,000 যে পুত্র শাপগ্রস্ত তাদেরকে তিনি কি করেছেন, মুক্তি প্রদান করেছিলেন। এবং ভারতবর্ষের মধ্যে যে প্রবাহমান গঙ্গার স্রোতধারা তা তিনি এনেছেন। অর্থাৎ আমরা এরকম নদী সারা বিশ্ব খুঁজলেও দ্বিতীয় পাওয়া খুবই মুশকিল, যে নদীর সৃষ্টি রহস্যে রয়েছে দেবদেবতাদের প্রভাব, যার ফলে এই নদী অত্যন্ত পূত পবিত্র। মানুষ এই গঙ্গায় স্নান করে স্নাত হয়ে তারা তাদের পাপ, তাদের শোক সমস্ত কিছু বিসর্জন দেন এবং তারা ধন্য হন। সেই যে কীর্তি স্থাপন করেছিলেন ভগীরথ, সেই কীর্তি পতাকার দ্বারা এখানে বলা হয়েছে ভগীরথ ভূপাল ও কীর্তি পতাকায়া। অর্থাৎ ভূপাল মানে রাজা, ভগীরথ রাজা কীর্তি পতাকার দ্বারা কি করেছেন, স্বর্গ গমন সোপান বিথীয়মান রিঙ্গ তরঙ্গয়া গঙ্গায়া পুণ্য সলিল প্লাবিতশ্চন্দ্র ভাগালঙ্কৃতৈক দেশশ্চ। তাহলে এখানে বলা হয়েছে স্বর্গগমনের সিঁড়ির মতো, বিথীয়মান মানে বলতে এখানে বলা হয়েছে বিথীয়মান অর্থাৎ গলির মধ্য দিয়ে প্রবাহিত এমন এক তরঙ্গায়িত স্রোতস্বিনী গঙ্গার দ্বারা কি করেছেন, পুণ্য সলিল অর্থাৎ পুণ্য মানে পুণ্য, সলিল মানে জলকে পবিত্র করেছেন। অর্থাৎ পবিত্র জলের দ্বারা প্লাবিত চন্দ্রভাগা অলঙ্কৃতই অর্থাৎ চন্দ্রভাগা নদীর দ্বারা শোভিত এক দেশ। তাহলে এখানে বলা হয়েছে যে আর্যাবর্ত এমন একটি দেশ, যে দেশের মধ্যে প্রবাহিত হয়েছে রাজা ভগীরথের আনিত পূত পবিত্র গঙ্গার স্রোত ধারা বইছে এবং তার সাথে সাথে রয়েছে চন্দ্রভাগা নদী। এই নদীর ফলে এই আর্যাবর্ত নামক দেশ বা তথা ভারতবর্ষ পূত পবিত্র হয়েছে। এই দেশের মধ্য দিয়েই এই দুটো নদী প্রবাহিত হয়েছে। তাদের যে মাহাত্ম্য, তাদের যে গরিমা, সেই সমস্ত গরিমা
এই লাইনের মধ্য দিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে। তাহলে আমরা এইটুকু জানলাম, এই পর্যন্ত আমাদের জানা হলো। এবার আমরা তারপরে আসছি। তারপর হচ্ছে স্মরণীয় স্মরণীয় পুণ্যকারী নাম। স্মরণীয় পুণ্যকারী নাম। স্মরণীয় পুণ্যকারী নাম বলতে স্মরণ পুণ্যজনদের, পুণ্য ব্যক্তিদের, পুণ্যকারীদের। আরাম আরাম রামণীয় কদলী বনস্য। আরাম মানে বাগান, রামণীয় মানে সুন্দর। রামণীয় বলতে হচ্ছে সুন্দর বা রমণীয়। কদলী বনস্য মানে হচ্ছে কদলী বন, অর্থাৎ কলাবন। তাহলে এই আর্যাবর্তের মধ্যে রয়েছে অনেক উদ্যান রয়েছে, অর্থাৎ বাগান রয়েছে। সেই বাগান অত্যন্ত সুন্দর, সেখানে অসংখ্য কদলী বন রয়েছে, অর্থাৎ কলাবন রয়েছে। কলাবনের ধাম ধর্মস্য হচ্ছে ভূমি ধর্মের, অর্থাৎ ধর্মের ভূমি। আস্পদং অর্থাৎ আস্পদং মানে স্থান। আস্পদম মানে হচ্ছে স্থান। সম্পদাম অর্থাৎ সম্পদের স্থান। তাহলে এটি হচ্ছে ধর্মের ভূমি আর হচ্ছে সম্পদের স্থান। আশ্রয় শ্রেয়সাম মানে হচ্ছে কল্যাণকারীদের, শ্রেয়স্করদের, শ্রেয়র অর্থাৎ কল্যাণকামীদের আশ্রয়স্থল, কল্যাণের আশ্রয়। এই আর্যাবর্ত হচ্ছে কল্যাণের আশ্রয়। আকরহ সাধু ব্যবহার রত্নানাম, অর্থাৎ আকর মানে খনি, সাধু ব্যবহার মানে হচ্ছে সাধু ব্যবহার, রত্নানাম মানে রত্নতুল্য সাধু ব্যবহারের খনি হলো এই আর্যাবর্ত। তাহলে এখানে কি বলা হলো? ধর্মের ভূমি, সম্পদের স্থান, আশ্রয় শ্রেয়সাম অর্থাৎ হচ্ছে এখানে সব কল্যাণ ব্যক্তিদের আশ্রয়স্থল। আকর সাধু ব্যবহার রত্নানাম অর্থাৎ সাধু ব্যবহার, রত্নতুল্য সাধু ব্যবহারের খনি। আচার্য ভবনম আর্য মর্যাদা উপদেশানাম আর্যাবর্ত নাম দেশঃ। তাহলে এখানে বলা হয়েছে যে আচার্য অর্থাৎ আচার্যগণ, তাদের ভবন রয়েছে অনেক। আর আর্য মর্যাদার উপদেশ দানের দ্বারা এই আর্যাবর্তের মানুষেরা, আর্যাবর্তের আর্য মর্যাদার প্রতীক উপদেশসমূহ আর্যাবর্ত নামের এই দেশ। এখানে তাহলে আমরা দেখলাম যে আচার্যদের ভবনও রয়েছে এবং আর্যদের যে উপদেশ প্রদান, সেই প্রদানের ভূমি হলো এই আর্যাবর্ত নামক দেশ। তাহলে এখানে আমরা এই শেষের দিকে যে জিনিসগুলো জানলাম, সেখান থেকে কিন্তু আমরা জানলাম যে এটা হচ্ছে স্মরণ্য পুণ্যকারী নাম, অর্থাৎ পুণ্যকারীদের স্মরণ। আর এখানে অসংখ্য রয়েছে বাগান, সেই বাগানগুলো সুন্দর, সেগুলো হচ্ছে কদলী বন। আর হচ্ছে ধর্মের ভূমি, আর এখানে হচ্ছে সম্পদের স্থান, শ্রেয় ব্যক্তিদের বা কল্যাণকারীদের আশ্রয়স্থল। আর সাধু ব্যবহার, রত্নতুল্য সাধু ব্যবহারের খনি। আর এখানে আচার্য ভবনও রয়েছে। সেই আচার্য ভবনে যে আচার্যরা থাকেন, তাদের আর্য মর্যাদা তারা প্রতীকস্বরূপ, এবং তাদের উপদেশ দানের দেশ হচ্ছে আর্যাবর্ত নামক দেশ।
তাহলে আমরা এখানে যে আর্যাবর্তের অনিন্দ সুন্দর যে বর্ণনা আমরা পেলাম, এই অংশটুকু যদি খুব ভালো করে পড়ো, যেভাবে পড়ানো হলো ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে জেনে যাবে যে এর মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে। আর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে। যদি কোনো জায়গায় অস্পষ্টতা থাকে সেই জায়গাগুলো আবার ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। আর এই ভিডিওটি আমার প্রথম, তোমরা যদি সমস্ত ছাত্রছাত্রীরা আমার যে ধারাবাহিকভাবে যে ব্যাকরণের ক্লাসগুলো হবে সেই ব্যাকরণের ক্লাসগুলো ফলো করো, তাহলে তোমাদের ব্যাকরণে কোনো অসুবিধা থাকবে না আশা করি। এর পরবর্তীতে ব্যাকরণের ক্লাসও তোমরা ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের ব্যাকরণের সমস্যাও দূর হয়ে যাবে। আর এই পাঠ্যপুস্তক পড়ানোর পরে প্রশ্নোত্তর নিয়েও ভালোভাবে আলোচনা করা হবে। ঠিক আছে, আজকে রাখছি। সবাইকে শুভকামনা সবার, এবং সবাইকে ধন্যবাদ। নমস্কার।